আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মোচা ভাত। তো মোচা ভাতের রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা মোচা ভাত, যেটা কলা পাতা দিয়ে মুড়িয়ে বাঁধা হয়। তো অনেকেই কিন্তু এটা অন্য ডিস্ট্রিক্টে আর কি, আউট ডিস্ট্রিক্টে হয়তো মোচা ভাত কি কখনো দেখেনও নি বা শুনেনও নি। তো আমাদের চট্টগ্রামে এটা একটা বিখ্যাত খাবার বলতে পারেন। তো মাঝে 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 দেখা যায় এরকম মোচা ভাত খেতে অনেক বেশি ইচ্ছে করে। তো আমাদের চট্টগ্রামে আরেকটা রীতি আছে, যখন মেয়েরা কনসিভ করে তখন কিন্তু আত্মীয় স্বজন বাবার বাড়ি থেকে এরকম মোচা ভাতটা খাওয়ানো হয়। তো বিভিন্ন অনুষ্ঠানে এখন কিন্তু শখ করেই কিন্তু মোচা ভাতটা খায়, কনসিভ করতে হয় না। তো বিভিন্ন রকম পেজ আছে, দেখা যায় ওনারা মোচা ভাতের অর্ডার নেন। তো আজকে আমি কিভাবে মোচাটা বাঁধবো বা মোচার জন্য কি কি খাবার দাবার রেডি করছি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছি। তো আমি প্রেশার কুকারে রান্নাও করে নিয়েছি। এদিকে প্রেশার কুকারে আমি আজকে গরুর ভুঁড়িও রান্না করব। তো গরুর মাংসটা আমি আলাদা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, এটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। তো যেহেতু মোচা ভাতে দিব, মোচা ভাতে দেখা যায় ঝোলে রাখা যায় না, মাংস বলেন মাছ বলেন বিভিন্ন ভেতরে যা যা তরকারি দেওয়া হয় আর কি, মাছ মাংস দেওয়া হয়। তো আমরা কিন্তু ঝোলওয়ালা মাছ মাংস দিই না। তো আমাদের এখানে দেখা যায় মোচা বানালে তো একদম শুকনা ভুনা ভুনা তরকারিটাই দেওয়া হয় ভেতরে, মাছ মাংসটা। তো আমি গরু মাংসটা ঝোলটা একটু শুকিয়ে নিব। এখানে কিন্তু আমি ঝোলের পানিও দিইনি, অল্প একটু হাত দিয়ে দিয়েছি, ওখান থেকে বের হয়ে গিয়েছে। তো আমি অন্য প্রেশার কুকার গরুর ভুঁড়িটাও বসিয়ে দিয়েছি। আর গরু ভুঁড়ি রান্না করতে একটু বেশি সময় লাগে। আর গরু ভুঁড়ি দেখা যায় শক্ত হলে খাওয়া যায় না, একদম নরম সফট হয়ে গেলে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর চট্টগ্রামে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে গরুর ভুঁড়িটাও কিন্তু একটা বলতে পারেন। অনেকে দেখা যায় শখ করে গরুর ভুঁড়িটা খায়। তো আমার বাচ্চারা থেকে শুরু করে সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে খেতে। তো মোচা বাঁধাটা শিখেছি কিন্তু আমি আমার দাদুর কাছ থেকে। তো আমার দাদুর একটা বোন ছিল, আমার খালা দাদু আর কি, আমাদের বাসায় থাকতো, আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকতো। তো আমার ফুফিদেরকে যখন মোচা দেওয়া হতো তখন তো আমরা ছোটো ছোটো ছিলাম, আমি খুবই খেয়াল করে দেখতাম আমার দাদু কিভাবে মোচাটা বানায়। এরপর আমার শাশুড়ির কাছ থেকেও দেখেছি আমার শাশুড়ি কিভাবে মোচা বানায়। তবে আমি কিন্তু আলহামদুলিল্লাহ পারি, মোটামুটি পারি আর কি, যেভাবে মোচা বানানো হয় সেটা কিন্তু আমি কিন্তু ছোটোবেলা থেকেই শিখেছি মোচা কিভাবে বাঁধা হয়। তো এদিকে আমি মুরগির মাংসটাও কষিয়ে নিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে এরপর মাংসটা দিয়ে দিচ্ছি যাতে ভেতরে একটু মশলাটা ঢুকে। আর আমি সব মাংস আগে থেকে ম্যারিনেট করে রেখেছি যাতে ভেতরে একটু জুসি থাকে, একটু মশলা ভেতরে ঢুকে মজা হয় খেতে। তো আমার দাদুরা করতো কি, মোচা বাঁধার এক সপ্তাহ আগে থেকে রান্না করে করে একদম শুকিয়ে রাখতো। মোচার মধ্যে বিভিন্ন ধরনের ছোটো মাছ রাখতো। তো আগে দেখা যেত ছোটো মাছ প্রচুর পাওয়া যেত, এখন দেখা যায় ছোটো মাছ তেমন অ্যাভেলেবেল পাওয়াও যায় না। আর ছোটো মাছ পরিষ্কার করাও কিন্তু অনেক বেশি কষ্টের। আমি কিন্তু আজকে ছোটো মাছ বলতে কোনো কিছুই দিইনি। তো যেগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না সেভাবেই কিন্তু রান্নাটা করেছি, যেহেতু আমার তাওরাতকে নিয়ে আমি সব কাজকর্ম করি। তো সহজ হয় মতো আমার কাজের ক্ষেত্রে সেই রান্নাগুলাই কিন্তু করেছি আগে। তবে আমার দাদুরা বিভিন্ন ধরনের ভর্তা দিত, এরপর বিভিন্ন ধরনের মাছ শুকিয়ে শুকিয়ে একদম এক সপ্তাহ আগে থেকেই কিন্তু রান্না করে করে একদম শুকিয়ে রাখতো। তো এই তো আমি একটা একটা রান্না সেরে নিয়েছি। এদিকে আমি চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি। তো সব রান্না কিন্তু একসাথে পারছি না বলে একদিন আগে রান্না করে নিচ্ছি। এখন যেহেতু ফ্রিজ আছে ঘরে, তো বাজার সদাই করে ফ্রিজে রেখে রান্না করা যায়। আগে আমার দাদুদের সময় তো ফ্রিজ ছিল না, তখন কিন্তু একসাথে করতে পারতো না, আগে থেকেই কিন্তু মোচার প্রিপারেশনটা নিতে হতো যখন আমার দাদুদের ক্ষেত্রে আর কি।
এদিকে হচ্ছে আমার মুরগির মাংস রান্না একদমই কমপ্লিট। এটা নিচে একটু ঝোল রয়েছে, মানে তেল আর কি। এটা আগামীকালকে যেহেতু আমি মোচাটা বানাবো, সকালে একটু গরম করে নিব, তখন কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে। আর চিংড়ি মাছটা একদম শুকিয়ে নিয়েছি, একদম ভুনা করে নিয়েছি, যাতে কোনো ধরনের ঝোল না থাকে। ঝোল দিলে দেখা যায় কি ভাতটা একদম ঝুলে ভিজে যায়, খেতে তেমন বেশি ভালো লাগবে না, অনেক সময় নষ্টও হয়ে যেতে পারে। এখন যেহেতু গরমকাল, গরমে দেখা যায় ভাতের মধ্যে যদি ঝোল রাখা হয়, অনেক সময় গরমের মধ্যে এটা নষ্ট হয়ে যেতে পারে। সেটাই কিন্তু মোচার মধ্যে খেয়াল রাখতে হবে মোচা বাঁধার আগে, যাতে তরকারির মধ্যে কোনো ধরনের ঝোল না থাকে। একটু তেল থাকলে সমস্যা নাই, তবে ঝোল যেন না থাকে। তো এদিকে হচ্ছে আমি লোটে শুটকিটাও রান্না করে নিয়েছি। আমি লোটে শুটকিটা একদম গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে একটু যদি গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়, ধোয়া হয়, শুটকির স্মেলটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি গরম পানি দিয়ে ধোয়ার পর শুটকিটা একটু নরম হয়ে গিয়েছে। তো আমি শুটকিটা রান্না করার পর এটা হচ্ছে আমি একটা প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে একটু শক্ত শক্ত করে নিব। অনেক সময় লোটটা শুটকি দেখা যায় কিছু শুটকি শক্ত থাকে একদম, রান্না করার পরও গোটা গোটা রয়ে যায়। আর অনেক শুটকি দেখা যায় রান্না করার পর একটু ভেঙে যায়। সেটা হচ্ছে যেই শুটকি নাকি বেশি মজা হয় খেতে, সেই শুটকি নাকি তরকারি রান্না করলে ভেঙে যায়। সেটা আমি আমার শাশুড়ির কাছ থেকে বা আমার দাদুদের কাছ থেকে শুনেছি, যে এই শুটকিগুলো নাকি মজা হয় না, সেই শুটকিগুলো নাকি রান্না করলে একদম গোটা গোটা রয়ে যায়, এগুলো ভাঙে না। আর মাশাল্লাহ আমাদের চট্টগ্রামের শুটকির কথা কি বলবো, অনেক বেশি মজা হয় চট্টগ্রামের শুটকি। তো এদিকে হচ্ছে আমি রাতে সব রান্না বান্না একদম কমপ্লিট করে রেখেছি। এটা হচ্ছে পরের দিন সকালে। এখন আমি মোচাটা বেঁধে নিব। তো কলা পাতা নিয়েছি আর সব তরকারি আমি আবারও গরম করে নিয়েছি, সবগুলা নিয়ে এসেছি। তো যেহেতু মোচা বাঁধবো, আমি নিচে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে এরপর বড় একটা এটা কি প্যাকেট আর পলিথিন আর কি, যেহেতু কলা পাতা অনেক সময় খুলেও যেতে পারে, সেই জন্য একটা বড় প্যাকেট আমি নিচে বিছিয়ে এরপর মাঝখানে কলা পাতা দিয়েছি। আর কলা পাতা এগুলো ধুইয়ে আমি পরিষ্কার করে এরপর আগুনে একটু ছেঁকে নিয়েছি, যাতে একটু সফট হয়। কলা পাতা কিন্তু একটু ছিঁড়ে যায় ধরলে আর কি, যখন আগুনে ছেঁকে নেওয়া হয় এটা অনেক বেশি সফট হয়ে যায় আর ছিঁড়বে না। আর আগুনে ছেঁকার পর কলা পাতার একটা খুবই সুন্দর স্মেল আসে। যখন আপনারা মোচা ভাতটা খাবেন তখন কিন্তু একটু কলা পাতার স্মেল থাকবে, যেটা আগুনে ছেঁকে নেওয়া হয় আর কি। অনেক সুন্দর একটা স্মেল থাকে মোচা ভাতের, যেটা কিন্তু এমনিতে নর্মাল খাবারের মধ্যে পাবেন না। তো এই জন্যই মনে হয় মোচা ভাতটা সবাই এত বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে আমি কলা পাতার উপর আমি ভাতটা দিয়ে একটু চেপে দিয়েছি, যাতে ভাতগুলো জড়া হয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে না যায়। আর হ্যাঁ, মোচা ভাত রান্না করার সময় একটু তেজপাতা, একটু লবণ দিতে হয়, যাতে খুবই সুন্দর একটা স্মেল থাকে মোচা ভাতের মধ্যে। চাইলে কিন্তু পোলাওয়ের চাল দিয়েও মোচা ভাতটা দেওয়া যায়, বানানো যায়। তা আমি হচ্ছে আমরা যে নর্মাল চাল এগুলাই দিয়েছি। আর রান্নার সময় কয়েকটা তেজপাতা, লং, এলাচ, দারুচিনি দিয়েছি, একটু বিরিয়ানি পাতাও দিয়েছি। খুবই সুন্দর একটা ভাতের মধ্যে স্মেল আসছে বিরিয়ানি পাতার একটু মশলার আর কি। তো এই তো উপর দিয়ে আমি সব তরকারি শুটকি দিয়ে দিয়েছি, গরুর মাংস ভুনা দিয়েছি, এরপর গরুর ভুঁড়িও দিয়ে দিয়েছি। আমি সব তরকারি সকালেই আবার গরম করে নিয়েছি। শুধুমাত্র ভাতটাই সকালে রান্না করেছি আর ভর্তা বানিয়েছি। তো আমি এদিকে একটা একটা করে সব মাছ মাংস উপরে আমি সাজিয়ে নিচ্ছি। আর মোচা ভাতে দেখা যায় আস্ত একটা মুরগির রোস্ট দেওয়া হয়। তো যেহেতু আমি যার জন্য মোচাটা নিয়ে যাচ্ছি তারা একটু রোস্টটা কম পছন্দ করে, সেই জন্য আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো এখানে হচ্ছে মোচা ভাতের মধ্যে একটা ট্রেডিশনাল আছে, গোটা রোস্ট কিন্তু দেওয়াই লাগে। আমি আমার ভাবির জন্য যখন নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু গোটা মুরগির রোস্ট দিয়েছিলাম। তো আজকে মুরগিটা আমি কেটে নিয়েছি। আর আমি এত তাড়াহুড়া করে মোচাটা বেঁধে নিয়েছি, যেহেতু আমার হাতে বেশিক্ষণ সময় নেই। আর মোচাটা আমি কার জন্য নিয়ে যাব সেটা কিন্তু পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু যদি একসাথে শেয়ার করা হয় ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর মোচার রেসিপিটাই কিন্তু আপনারা পাবেন না, অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আজকে মোচাটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
আজকে আমার চট্টগ্রামের ট্রেডিশনাল খাবার মোচা ভাতের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আজকেই ভিজিট করছেন, আমার চ্যানেলে যদি আমার ভিডিওর মধ্যে কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন। এটা কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমিও চাই আমার পরিবারটা আস্তে আস্তে অনেক বড় হোক, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনে কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো এদিকে হচ্ছে আমি মোচার মধ্যে সব ধরনের মাছ, মাংস, ডিম, ভর্তা সব কিছু দিয়ে একদম মোচাটা সাজিয়ে নিয়েছি। উপরে আমি এখানে 4টা ডিম একসাথে অমলেট বানিয়ে নিয়েছি। সিদ্ধ করেও দেওয়া যায়, তবে এভাবে অমলেট বানিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটা ডিম ভাজার একটা সুন্দর স্মেল পাওয়া যায়। আর ভাজা ডিম কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে সিদ্ধ ডিমের চেয়ে। তো আমার দাদু করতো কি, মরিচের ভর্তাটা এরকম একটা ছোটো কলা পাতার মধ্যে মুড়িয়ে মরিচের ভর্তাটা একটা পুটলি বাঁধিয়ে দিত ব্যাগের মতো করে। তো আমার দাদুর কাছ থেকে দেখেছি বিভিন্ন ধরনের ভর্তা দিলে দেখা যায় মোচার মধ্যে মিশে যায়, ভাতের সাথে মিশে যায়, সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না, যেহেতু এটা বাহিরে রশি দিয়ে পেঁচানো হবে। তো আমার দাদুর কাছ থেকেই দেখেছি আমি এরকম একটা ছোটো কলা পাতা দিয়ে একদম ব্যাগের মতো বানিয়ে মোচার উপরে দেওয়া হয়। এতে করে মোচার সাথে ভর্তা বা মরিচের ভর্তা মিশে যাবে না, একদম উপর দিয়ে নিয়ে ফেলা যায়। তো এই তো আমি মোচাটা এভাবেই কিন্তু সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন মাছ, মাংস, ভর্তা দিয়েও মোচাটা বানিয়ে নিতে পারেন। তো যার যার পছন্দ অনুযায়ী আর কি। তো আমি আজকে যা পেরেছি তাই দিয়েই কিন্তু মোচাটা বেঁধে নিয়েছি। তো যেহেতু একা হাতে পেঁচাতে পারছি না, রশিটা পেঁচিয়ে নিতে পারছি না, তো নুসেবার আব্বুকে বললাম একটু মোচাটা একটু শক্ত করে পেঁচিয়ে দেওয়ার জন্যে। তো এখানে কিন্তু পোড়া ভাতের মধ্যে অনেক সুন্দর একটা স্মেল চলে আসে এভাবে পেঁচানোর পর। তো আমার আজকে মোচার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।